এবার আর বড় বড় নেতা মন্ত্রী নয়, সাফাই অভিযান এবারে শুরু হতে চলেছে একেবারে বুথ লেভেল থেকে। আর আগামী 30 দিনের মধ্যে তার একটা প্রাথমিক রিপোর্ট সরকারের হাতে চলে আসবে। পঞ্চায়েত থেকে পুরসভা, স্থানীয় দালাল যাদের নামে অভিযোগ আছে কিংবা নতুন অভিযোগ জমা পড়বে নবগঠিত দুর্নীতি বিরোধী কমিশনে, তারা চলে আসবে স্ক্যানারে, কমিশনের ফোকাসে, যার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে মুখ্যমন্ত্রীর নির্দেশে। আর সরকারের বক্তব্য অনুযায়ী আগামী 30 দিনের মধ্যে শুরু হতে পারে সুপারিশ, তদন্ত, এমনকি এফআইআর প্রক্রিয়া। কাজেই বুঝতে পারছেন, দেখতেও পাবেন। শুনতে থাকুন আজকের ভিডিও। আমি তারক ঘোষ, আর আপনারা দেখছেন ভয়েস9 বাংলা। আর এই স্কুটিনি শুধু বড় নেতা বা মন্ত্রীদের নিয়ে নয়, পঞ্চায়েত সদস্য, প্রধান, কাউন্সিলর, পুরপ্রধান, স্থানীয় ব্রোকার, দালাল, অভিযোগের তালিকায় থাকতে পারেন যে কেউ। আর এখানেই বাড়তে শুরু করেছে চাপ। কেননা এবার আর অভিযোগ জানাতে কলকাতা যাওয়ার দরকার নেই। আসছে পোর্টাল, হোয়াটসঅ্যাপ নম্বর, জনশুনানি, অর্থাৎ গ্রামের ভিতর থেকে, ওয়ার্ডের ভিতর থেকে সরাসরি তথ্য পৌঁছে যাবে কমিশনের হাতে। অনেকে প্রশ্ন করছেন যে আগামী 30 দিনের মধ্যেই কি তৈরি হতে পারে এত বিশাল স্ক্রুটিনি লিস্ট? পুরনো এফআইআর, জিডি, কমিশনের রিপোর্ট সব আবার কি খতিয়ে দেখা হবে? আর যদি তা হয়, তাহলে বাংলার স্থানীয় রাজনীতি থেকে শুরু হতে চলেছে এক নতুন অধ্যায়। দেখুন, এই ভিডিওতে আমি বিশ্লেষণ করব এই কমিশনের, যে কমিশনটা গঠন করা হয়েছে, তার আসল ক্ষমতা কতটা, কারা সবচেয়ে বেশি চাপে পড়তে পারেন, কারা সবচেয়ে বেশি বিপদে পড়তে পারেন, আর মাত্র 30 দিনের এই ডেডলাইনকে ঘিরে কেন এত রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। দেখুন, রাজনৈতিক মহলে কিন্তু আলোচনা শুরু হয়ে গেছে এই বিষয়টা নিয়ে, এই কমিশনের বিষয়টা নিয়ে, যে কমিশনের প্রথম টার্গেট কারা হতে পারেন। আপনারা হয়তো শুনেছেন বা জানেন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে বলেছেন কমিশন 30 দিনের মধ্যেই রেকমেন্ডেশন দিতে শুরু করতে পারে। আর সেই রেকমেন্ডেশনের ভিত্তিতেই এফআইআর, বিএনএস ধারায় মামলা, এমনকি সরকারি টাকার রিকভারি প্রক্রিয়াও শুরু হতে পারে। যাদের নামে মামলা ছিল গ্রাম পঞ্চায়েত স্তর কিংবা পৌর এলাকায়, যারা বেআইনিভাবে বাড়ি তৈরি করেছেন, যারা নীল সাদা বাড়ি পেয়েছেন, প্রয়োজনে তাদের কাছ থেকে টাকা রিকভারিও করা হতে পারে। সব হিসাব হবে বন্ধু, সব হিসাব হবে, শুধু দেখতে থাকো। প্রধানমন্ত্রী আবাসের বাড়ি, আমফানের টাকা, পিএম কিষাণ সম্মান নিধি, কৃষক বন্ধু, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, শৌচালয়, 100 দিনের কাজ, ঘুষ যদি নিয়ে থাকে, একটা যদি ডকুমেন্ট থাকে, কমপ্লেন নেবেন। আর এখানেই সবচেয়ে মারাত্মক চাপ, কেননা শুধু বড় নেতা নয়, সরকারি বক্তব্য অনুযায়ী অভিযোগ জানানো যাবে পঞ্চায়েত প্রধানদের বিরুদ্ধে, 30 স্তর পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে, অর্থাৎ জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে, পুরসভার কাউন্সিলরদের বিরুদ্ধে অভিযোগ জানানো যাবে। যে সমস্ত পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে আগে থাকতে, কিংবা নতুন করে অভিযোগ জানাতে পারেন, পুরসভার কাউন্সিলরদের বিরুদ্ধে যারা নানাভাবে দুর্নীতি করেছে, পুরসভার প্রধান যারা একাধিক সম্পত্তি করেছে বেআইনিভাবে, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, এমনকি সরকারি আধিকারিকদের বিরুদ্ধে, আর আপনার এলাকার দালালদের বিরুদ্ধেও। অর্থাৎ বহুদিন ধরে স্থানীয় স্তরে যে কাটমানি নেটওয়ার্কের অভিযোগ উঠেছিল, এবার সেটাকেই সরাসরি টার্গেট করা হচ্ছে, কাটমানি নেটওয়ার্ক। দেখুন, আগে অভিযোগ করতে গেলে থানায় যেতে হতো, অনেকেই ভয় পেতেন থানায় যেতে, জেলা অফিসেও যেতে পারতেন না। কিন্তু সরকার পরিষ্কারভাবে তাদের জানিয়ে দিয়েছে আপনার নাম গোপন থাকবে, কেননা আলাদা পোর্টাল হবে, হোয়াটসঅ্যাপ নম্বর থাকবে, ইমেলে অভিযোগ নেওয়া হবে, আর সে অভিযোগের ভিত্তিতে গ্রাম এবং ওয়ার্ড স্তরে জনশুনানি হবে। অর্থাৎ প্রশাসন অভিযোগকে লোকালাইজ করতে চাইছে। যেমন দুয়ারে সরকার, এবারে হয়তো দেখতে পাবেন দুয়ারে প্রশাসন, দুয়ারে বুলডোজার, দুয়ারে বিচার।
আর এখানেই রাজনৈতিকভাবে কমিশনের গুরুত্ব অনেকটা বেড়ে যাচ্ছে। কেননা আপনারা ভালো করে জানেন যে গ্রাম বাংলার সবচেয়ে বেশি ক্ষোভ জমেছে আবাস যোজনা ত্রাণের টাকা নিয়ে। যাদের আবাস যোজনায় বাড়ি পাওয়ার কথা তারা পায়নি, যাদের পাওয়ার কথা নয় তারা পেয়েছে। অনেকে নিজের বাড়ি থাকা সত্ত্বেও নীল সাদা বাড়ি পেয়েছে, ভাড়া খাটাচ্ছে বলে অভিযোগ। এমনকি সেটা দেখিয়ে নানা ধরনের লোন নেওয়ার কাজও করেছে বলে জানা যাচ্ছে, মানে অভিযোগ হিসেবে আসছে আমাদের কাছে। অনেকে বলছেন গ্রাম স্তর লেভেলে এখনও সে আগের নিয়মই চলছে। তৃণমূল নেতারা দুর্নীতিগ্রস্ত, তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। বিভিন্ন এলাকায় বাইক চলছে তীব্র গতিতে, হেলমেট ছাড়া। পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। পুলিশ অনেক সময় পুরনো তৃণমূল নেতাদের কথাতেই চলছে। দেখুন, বহু জায়গায় আবাস যোজনার বাড়ি নিয়ে কিন্তু বারবার অভিযোগ উঠেছে। ঘুষের টাকা না দেওয়ায় নাম ওঠেনি। আবাসের ঘর অন্য লোক পেয়ে গেছে, কাগজে কলম হয়েছে, কিন্তু বাস্তবে হয়নি, টাকা পাওয়া যায়নি। 100 দিনের কাজে রয়েছে বহু ভুয়ো নাম, একই পরিবারের অনেকের নাম। বেআইনি ফ্ল্যাট, বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, বেআইনি ট্রাক রয়েছে, কিন্তু সেই অর্থের সোর্স কি? এমনকি দেখুন, অঙ্গনওয়াড়ি কর্মীদের বিরুদ্ধে চাল, সর্ষের তেল, ডিম পাচারের অভিযোগ আছে। বহু অঙ্গনওয়াড়ি কর্মীর নিজেদের বাড়িতে নিয়ে চলে যেতেন, বিক্রি করে দিতেন বস্তা বস্তা চাল। অভিযোগ উঠেছে, কিছুদিন আগে চালও ধরাও পড়েছে। অসংখ্য অভিযোগ। কমিশন যদি সত্যি পুরনো নথি রিওপেন করে তাহলে বহু পুরনো চাপা দেওয়া অভিযোগ আবার সামনে আসতে পারে। কেননা মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন পুরনো জিডি এবং এফআইআর খতিয়ে দেখা হবে। মানবাধিকার কমিশন, নারী কমিশন, শিশু অধিকার কমিশনের রিপোর্ট দেখা হবে। প্রয়োজনে পুরনো চার্জশিট রিওপেন হতে পারে, আর সাপ্লিমেন্টারি চার্জশিটও দেওয়া হতে পারে। অর্থাৎ শুধুমাত্র নতুন অভিযোগ নয়, গত কয়েক বছরে জমে থাকা অভিযোগগুলোকে একসঙ্গে বিশ্লেষণ করা হতে পারে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশতেই মনে করছেন প্রথম 30 দিনে কমিশন হয়তো 3টে জিনিসে বেশি ফোকাস করতে পারে। ভালো করে শুনে রাখুন। প্রথমত, কোন কোন এলাকায় অভিযোগ সবচেয়ে বেশি। দ্বিতীয়ত, কোন প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগ বেশি এসেছে। তৃতীয়ত, কোন কোন জনপ্রতিনিধি বা প্রশাসনিক স্তরের বিরুদ্ধে রিপিটেড অভিযোগ রয়েছে, একাধিকবার অভিযোগ উঠেছে। বিশেষ করে পঞ্চায়েত ও পুরসভা নির্বাচন ঘিরে অতীতে ওঠা অভিযোগগুলো নতুন করে আলোচনায় আসতে পারে। আর এখানেই তৈরি হয়েছে সবচেয়ে বড় রাজনৈতিক প্রশ্ন, এটা কি শুধুই প্রশাসনিক অভিযান, নাকি গ্রাউন্ড লেভেলে একটা বড় রাজনৈতিক ক্লিন আপ অপারেশন, তৃণমূল স্তরে একটা অপারেশন? কেননা স্থানীয় স্তরে দুর্নীতির অভিযোগ দিনের পর দিন মানুষ করে এসেছেন। মানুষের ক্ষোভ ছিল, এখনও ক্ষোভ রয়েছে যতক্ষণ না এই জঞ্জালগুলোকে সাফ করা হয়। সেরকমই বলছেন মানুষজন। যদি সরকারের সামগ্রিক পরিবর্তন করতে হয় তাহলে গ্রাম স্তর লেভেলে যারা এখনও ঘুরে বেড়াচ্ছে দুর্নীতি করে, যারা বেআইনি বাড়ি করেছে, গাড়ি করেছে, এখনও যারা আইন মানছে না, তাদের যতক্ষণ না গ্রেপ্তার করা হয় ততক্ষণ পরিবর্তন ঘটবে না। কেননা তৃণমূল স্তর থেকে যদি পরিবর্তন না করা যায় তবে কিন্তু আবার সেই একই প্রক্রিয়া চলবে যেটা চলে এসছে বছরের পর বছর ধরে। তাদের অভিযোগ, তারা বলছেন, গ্রামবাসীরা বলছেন পরিবর্তন মানে পরিবর্তন হোক, সামগ্রিকভাবে পরিবর্তন হোক। যে জিনিসগুলো আগে দেখা গেছে যার উপর বিরক্ত মানুষ, ভুক্তভোগী মানুষরা সেগুলোর পরিবর্তন চাইছেন। এখনও কেন এলাকাতে এগুলো হচ্ছে? কলকাতায় দেখতে পাচ্ছেন তারা হেলমেট না পড়ে গেলেই গ্রেপ্তার করা হচ্ছে, ফাইন নেওয়া হচ্ছে। কিন্তু গ্রামে বা মফস্বলে বা শহরাঞ্চলে, শহরতলিতে এগুলো দেখা যাচ্ছে না। অনেক কিছুই দেখা যাচ্ছে না, অনেক কিছুই হচ্ছে না। আর প্রথম থেকেই যদি এইভাবে, তারা বলছেন যে প্রথম থেকেই যদি এইভাবে ঢিলে মনোভাব নেওয়া হয় তাহলে কিন্তু পরে সামলানো যাবে না, এটাই আবার দস্তুর হয়ে যাবে আগের সরকারের মতো। তাই তারা চাইছেন অ্যাকশান, দ্রুত অ্যাকশান। কিন্তু প্রশ্ন হচ্ছে আগামী 30 দিনে কি সামনে আসবে স্থানীয় স্তরে দুর্নীতির সবচেয়ে বড় স্ক্রুটিনি প্রসেস? আর সেই তালিকায় কারা কারা থাকবেন ফোকাসে? শহরাঞ্চলে কোনগুলোর দিকে নজর দেওয়া হচ্ছে দেখে নিন। পানীয় জল প্রকল্প, পিএইচই, এখানে যারা দুর্নীতি করেছে, রাস্তা ও ড্রেন নির্মাণে যারা দুর্নীতি করেছে বলে অভিযোগ কিংবা অভিযোগ আসবে পরবর্তীকালে তাদের, টেন্ডার বন্টন, হোল্ডিং, লাইসেন্সে ঘুষের অভিযোগ, বাড়ির ট্যাক্স কমিয়ে দেওয়া, কাটমানি খাওয়া, নানা অভিযোগ সরকারের কাছে আছে। এবং এইগুলো আবার পুনরায় 30 দিনের মধ্যে দেখা হবে। কেননা কমিশনের বক্তব্যে কাটমানি শব্দটা সরাসরি ব্যবহার করা হয়েছে। আর শহর এলাকায়
এই অভিযোগগুলো সাধারণত পুরসভাকে ঘিরেই ওঠে। ব্লক ও জেলা স্তরের প্রশাসনিক অফিসার তারাও কিন্তু স্ক্রুটিনির মধ্যে। কমিশন শুধু রাজনৈতিক প্রতিনিধি নয়, সরকারি আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ জমা নেবে। ফলে নজরে আসতে পারেন বিডিও অফিসের কিছু কর্মী, প্রকল্প অনুমোদনকারী অফিসার, ইঞ্জিনিয়ার যিনি বেআইনি নকশা করেছেন বা অন্যান্য বেআইনি কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তিনি পৌরসভার ইঞ্জিনিয়ার হতে পারেন অথবা অন্য কোনো বিল পাস সংক্রান্ত আধিকারিক। এরাও কিন্তু স্ক্যানারে, কেননা দুর্নীতির টাকা ছাড় বা প্রকল্প ক্লিয়ারেন্সে প্রশাসনিক স্তরের অনুমোদন প্রয়োজন হয়। আর ব্রোকার নেটওয়ার্ক, দালাল, মুখ্যমন্ত্রী আলাদা করে ব্রোকার শব্দটা ব্যবহার করেছেন। ব্রোকার শব্দটা মুখ্যমন্ত্রী ব্যবহার করেছেন। এটা রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার নামে টাকা তোলা, চাকরি, ঘর, ভাতা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি, শাসক ঘনিষ্ঠ মধ্যস্বত্বভোগী চক্র, অর্থাৎ যারা চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা তুলেছে তারাও কিন্তু এবার স্ক্যানারে চলে এসেছে। মনে করা হচ্ছে এই অংশটাকে, অর্থাৎ সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার নামে টাকা তোলা, চাকরি, ঘর, ভাতা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলা, এই ব্যাপারটা, এই মানুষগুলোর বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া হয় তাহলে কিন্তু সাধারণ মানুষের কাছে একটা কঠোর পদক্ষেপের বার্তা দিতে পারে সরকার। আর পুরনো এফআইআর ও জিডিতে নাম থাকা ব্যক্তিরা সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশ এটা, কেননা বলা হয়েছে পুরনো জিডি ও এফআইআর খতিয়ে দেখা হবে। প্রয়োজনে চার্জশিট রিওপেন হতে পারে, সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হতে পারে। অর্থাৎ যেসব অভিযোগ আগে ঠান্ডা ফাইলে পড়েছিল সেগুলো আবার সামনে আসতে পারে। আর যখনই এই ঠান্ডা ফাইল খুলতে শুরু করবে তখন বুঝতে পারা যাবে যে কী ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে নিচু স্তরগুলোতে। কাজে আগামী 30টা দিনের মধ্যে অনেক কিছুই সামনে আসতে চলেছে, অনেক গ্রেপ্তার সামনে রয়েছে। দেখতে থাকুন ভয়েস 9 বাংলা, আর সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। আপনারা কি চান কমেন্টে লিখুন।